ধরুন নিউ ইয়ারের ছুটিতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে টোকিও কিংবা বাইরের কোনো দেশে বেড়ানোর জন্য বিমানে উঠলেন। উঠেই দেখলেন বিমানে তেমন কোনো যাত্রী নেই। বিমান টেক অফ করে, কিন্তু কিছু সময়ের মধ্যে একটা ঝড়ের কবলে পড়ে। বাধ্য হয়ে পাইলট কোনো রকমে একটা আইল্যান্ডে ক্র্যাশ ল্যান্ডিং করে। যে আইল্যান্ডে নেই কোনো সরকার, নেই কোনো আইন। একটা ক্রিমিনাল গ্রুপ গোটা আইল্যান্ডটাই দখল করে রেখেছে। আর ইতিমধ্যেই তারা আপনার বিমানের ক্র্যাশ ল্যান্ডিংয়ের কথাও জেনে গেছে। কতটা ভয়াবহ একটা সিচুয়েশন একবার ভাবুন তো। প্লেন মুভির গল্পটাও কিছুটা এমনই, যেখানে ক্যাপ্টেন টরেন্স সহ সব যাত্রীদের একের পর এক বিপদের মুখোমুখি হতে হয়। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। বলতে গেলে অনেকটা দৌড়েই এয়ারপোর্টে প্রবেশ করেন ক্যাপ্টেন ব্রডি টরেন্স। তিনি একজন দক্ষ পাইলট। নিউ ইয়ার ছুটিতে তার ডিউটি পড়েছে সিঙ্গাপুর থেকে টোকিও ফ্লাই করার। যদিও খুব একটা বেশি সময়ের ফ্লাইট না, মাত্র 6 ঘন্টার। এয়ারপোর্টে ঢুকতেই টরেন্সের মেয়ে ড্যানিলা তাকে ভিডিও কল করে। ড্যানিলা জানায় যে সে অলরেডি হোটেলে চেক ইন করেছে। আসলে কিছুদিন হলো টরেন্সের স্ত্রী মারা গেছেন, আর চাকরির কারণে টরেন্সকে থাকতে হয় সিঙ্গাপুরে। বাবা মেয়ের তেমন একটা একসাথে সময় কাটানো হয় না, তাই দুজন মিলে ঠিক করেছে নিউ ইয়ারের ছুটিটা বাবা মেয়ে মিলে একসাথে হাওয়াইতে কাটাবে। কিন্তু সেই সময়টাতে টরেন্স বা ড্যানিলা কেউই জানতো না যে ঠিক কোন বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। এরপর চেকিং শেষ করে প্লেনের ককপিটে উঠে যায় টরেন্স। এই ফ্লাইটে টরেন্সের কো পাইলট স্যামুয়েল ডেলে, হংকংয়ের বাসিন্দা সে। তার 4 জনের ছোট একটা পরিবার। ককপিটে বসে অল্প কিছু কথা হতেই স্যামুয়েল টরেন্সকে জানায় যে আমাদের মেবি একটা ঝড়ের মধ্য দিয়ে যেতে হবে। এরই মধ্যে ফ্লাইট এজেন্সির একজন কর্মী আসে, জিজ্ঞাসা করে অল ওকে কিনা। টরেন্স জানায় যে তাদের তো সাউথ চায়না সি এর ওপর দিয়ে ফ্লাই করতে হবে, কিন্তু সেখানকার ওয়েদার কন্ডিশন তো ভালো না, ঝড় হচ্ছে। বেটার হতো যদি তারা বিকল্প রুট দিয়ে ফ্লাই করত। এজেন্সির লোক জানায় যে এই বিকল্প রুটে গেলে তাদের এক্সট্রা 1 ঘন্টা বেশি সময় লাগবে, সাথে $18,000 এক্সট্রা ফুয়েল লাগবে। এমনিতে নিউ ইয়ারের ছুটি চলছে, তার উপর যাত্রী সংখ্যাও অনেক কম। এই রুটে গেলে এজেন্সির তো কোনো প্রফিট হবেই না, উল্টো লস গুনতে হবে। সো তাদের এই বাজে ওয়েদারের রুট দিয়েই ফ্লাই করতে হবে। আর এমনিতেও ওই পর্যন্ত যাওয়ার আগেই দেখা যাবে যে ওয়েদার ঠিক হয়ে গেছে। টরেন্স বুঝলো যে আসলে এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। এসব ফ্লাইট কোম্পানিগুলো শুধু সবার আগে নিজেদের প্রফিট দেখে, আর এই জন্য যাত্রীদের জীবন নিয়ে তাদের আসলে তেমন একটা কনসার্ন নেই। এরই মধ্যে আবার বনি নামের একজন ফ্লাইট ক্রু টরেন্সকে জানায় যে তার সাথে একজন কথা বলতে চায়। টরেন্স সেখানে চলে যায় আর জানতে পারে যে এই ফ্লাইটে যাত্রী ছাড়াও একজন আসামিকে নিয়ে যাওয়া হবে। টরেন্স জানতে পারে একটা হোমিসাইড কেসের আসামি 15 বছর ধরে পলাতক ছিল, রিসেন্টলি গ্রেপ্তার হয়েছে। টরেন্স পুলিশ অফিসারকে বলে আজকে এমনিতেই যাত্রী কম, তার উপর ফ্লাইটে এমন একজন আসামিকে দেখলে অনেক যাত্রী ভয় পাবে। পুলিশ অফিসার জানায় যে এমন কিছুই হবে না, কোনো যাত্রীর যাতে করে সমস্যা না হয় সেদিকটাও খেয়াল রাখবে সে। এরপর টরেন্স ককপিটে ফিরে আসে, আর তেমন কোনো সমস্যা ছাড়াই খুব সুন্দর একটা রানওয়ে থেকে টরেন্সের ফ্লাইট ট্রেইলব্লেজার 119 টেক অফ করে। ফ্লাইটের প্যাসেঞ্জারেরাও যে যার মতো করে সময় কাটাচ্ছিল, কিন্তু কিছু দূর ফ্লাই করার পরে টরেন্স বুঝতে পারে যে তারা আসলে সোজা সেই ঝড়ের দিকেই আগাচ্ছে। টরেন্স তাই কন্ট্রোল টাওয়ারের কাছ থেকে রিকোয়েস্ট করে যাতে করে তাদের 37,000 ফিটের বদলে 40,000 ফিটে ফ্লাই করার অনুমতি দেয়, তাহলে তারা ক্লিয়ার একটা ওয়েদার পাবে। কিন্তু কেউ রেসপন্স করছিল না। বারবার টরেন্স রিকোয়েস্ট করছিল, কিন্তু তাও রেসপন্স আসছিল না। এর কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ার থেকে রেসপন্স আসে যে তাদেরকে 40,000 ফিটে ফ্লাই করার অনুমতি দেওয়া হয়েছে। টরেন্স বুঝে যে আসলে নিউ ইয়ারের ছুটি হওয়াতে সবাই খুব দায়সারাভাবে কাজ করতেছে। যাই হোক, রেসপন্স পাওয়ার পর টরেন্স যেই না তাদের বিমানকে 40,000 ফিটে লিফট করতে যাবে, অমনি বিমানটা বেশ জোরে একটা ধাক্কা খেয়ে নড়ে ওঠে। অনেক প্যাসেঞ্জারের মাথার উপরে থাকা লাগেজ পড়ে যায়, অনেকের আইপ্যাড পড়ে যায়। প্লেনটা কন্ট্রোলে নেওয়ার পর টরেন্স স্যামুয়েলকে দায়িত্ব দিয়ে ককপিটের পেছনে যায় প্যাসেঞ্জারদের অবস্থা দেখার জন্য। এরপর সে যখন প্যাসেঞ্জারদের সাথে কথা বলছিল তখন প্লেনটা আরেকটা বড় ঝাঁকুনি খায়। ফ্লাইটের ভেতরে থাকা লাইটগুলো অবধি নিভে যায়। দ্রুত ককপিটে যাওয়ার চেষ্টা করে টরেন্স, কিন্তু ঠিক এরপরই প্লেনটা আরেকটা বড় ঝাঁকুনি খায়, আর এই ঝাঁকুনিতেই পড়ে গিয়ে মাথায় আঘাত পায় টরেন্স। তাও নিজেকে সামলিয়ে দ্রুত ককপিটে আসে। ককপিটে এসে বুঝতে পারে যে বিমানের অবস্থা আসলেই বেশ খারাপ। মেবি কোনো একটা বজ্রপাত তাদের বিমানে এসে হিট করেছে, যার কারণে বিমানের মধ্যে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস অচল হয়ে পড়ে। জিপিএস, রেডার, রেডিও, নেভিগেশন কোনো কিছুই আসলে কাজ করছে না। টরেন্স বুঝতে পারে যে তাদের হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। এই 10 মিনিটের মধ্যে তারা যদি কোনো উপায় বের করতে না পারে তাহলে তাদের বিমান সোজা যেয়ে ক্র্যাশ করবে, সবাই মারা যাবে। আর এই মোমেন্টে তারা একটা সমুদ্রের ওপর দিয়ে ফ্লাই করছে,
আর এটা বাদে তাদের কাছে কোনো ইনফো নেই, কেননা বিমানের নেভিগেশনের সব সিস্টেম অলরেডি অচল হয়ে গেছে। হাতে শুধু একটা ম্যাপ, তারা কোথায় আছে এবং কোথায় যাচ্ছে কিচ্ছু জানে না। এই 10 মিনিটে টরেন্স আর স্যামুয়েল মিলে অনেক চেষ্টা করে, বারবার রেডিও রিস্টার্ট করতে থাকে, যাতে কিনা অ্যাটলিস্ট কন্ট্রোল টাওয়ারে একটা সিগন্যাল পাঠানো যায় যে তারা কোথায় আছে বা তাদের অবস্থাই বাকি, না হলে তো রেস্কিউ টিমও তাদের খুঁজে পাবে না। এরই মধ্যে টরেন্স বনিকে ডেকে বলে সে যাতে সকল প্যাসেঞ্জারদের ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত হতে বলে। বনি তাই করে, কিন্তু ক্রুয়ের এই কথা শুনে সব প্যাসেঞ্জার ঘাবড়ে যায়। সবাই নিজেদের আপনজনদের লাস্ট মেসেজ পাঠানোর জন্য অস্থির হয়ে পড়ে, কিন্তু কারো মোবাইল ফোনই কাজ করছিল না। এদিকে ককপিটে থাকা টরেন্স আর স্যামুয়েলও একটু ইমোশনাল হয়ে পড়ে। নিজেদের পরিবারের কথা, আপনজনদের কথা তাদের বারবার মনে পড়তে থাকে, কেননা এই ধরনের ক্র্যাশ ল্যান্ডিংয়ে সাধারণত বিমানের কোনো পাইলটই বেঁচে ফিরে না। এদিকে প্যাসেঞ্জার কেবিনে একটা দুর্ঘটনা ঘটে যায়। আসামির সাথে থাকা পুলিশ অফিসারটা নিজের স্ত্রীকে বারবার মেসেজ করার ট্রাই করছিল, কিন্তু বিমানের ঝাঁকুনিতে তার হাতে থাকা ফোনটা ছিটকে যায়। সেটা নিতে সে সিট ছেড়ে ওঠে, সাথে সাথে তাকে থামাতে আরেকজন কেবিন ক্রু সিট ছেড়ে ওঠে, কিন্তু এ সময় ফ্লাইটটা আরেকটা বড় ঝাঁকুনি খায়। আর এতে করেই দাঁড়ানো থাকা অবস্থাতেই ওই পুলিশ অফিসার আর কেবিন ক্রু মাথায় ও কোমরে প্রচণ্ড আঘাত পেয়ে লুটিয়ে পড়ে, আর সেখানেই মারা যায়। এদিকে 10 মিনিটেও কোনো সলিউশন বের করতে না পেরে ক্র্যাশ ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনও তারা সমুদ্রের ওপর দিয়েই ফ্লাই করছিল। এর একটু পরই টরেন্স দূরে একটা দ্বীপ দেখতে পায়, কিন্তু ম্যাপ দেখে তারা বুঝতে পারছিল না যে তারা আসলে ঠিক কোন দ্বীপে যাচ্ছে। এদিকে ল্যান্ডিংয়ের টাইমে বিমানের ডান দিকের উইংয়ের চাকা লক হয়ে যায়। পরে ম্যানুয়ালি চেষ্টা করে শেষমেশ তারা দ্বীপের একটা রাস্তার মধ্যে বিমানটা ক্র্যাশ ল্যান্ড করাতে সক্ষম হয়। ল্যান্ডিংয়ের পরে টরেন্স বুঝতে পারে যে বিমানের মধ্যে এখনও ফুয়েল আছে, আর সেটা বিস্ফোরণ ঘটাতে পারে। তাই দ্রুত বিমানের সব যাত্রীদের সাথে নিয়ে বিমান থেকে নেমে পড়ে টরেন্স, স্যামুয়েল সহ বিমানের বাকি দুজন ক্রু মেম্বার। টরেন্স তখনই পুলিশ অফিসার আর আরেকজন ক্রুয়ের মারা যাবার বিষয়টাও জানতে পারে। এদিকে দ্বীপে নামার কিছুক্ষণ পরেই টরেন্স আর স্যামুয়েল বুঝতে পারে যে তারা আসলে একটা বেশ নির্জন দ্বীপে এসে ল্যান্ড করেছে, আর তারা যে এই দ্বীপে ক্র্যাশ ল্যান্ডিং করেছে এটা কন্ট্রোল টাওয়ারও জানে না। আর কন্ট্রোল টাওয়ারকে না জানালে খুব সম্ভাবনা আছে যে কন্ট্রোল টাওয়ার এইখানে রেস্কিউ টিম পাঠাতে পারবে না। কিন্তু এই দ্বীপের যে আরও একটা ভয়ানক সাইড আছে, সেই ব্যাপারে টরেন্স আর স্যামুয়েলের তখন অবধি কোনো ধারণাই ছিল না। ইতিমধ্যে হেডকোয়ার্টারে তোড়জোড় বেঁধে যায় যে বিমান ট্রেইলব্লেজার 119 নিখোঁজ হয়ে গেছে, আর এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য তারা স্পেশালিস্ট ডেভিডকে খবর দেয়। তিনি প্রথমে এসেই বেশ ক্ষেপে যান, জানতে চায় এত বাজে আবহাওয়ার মধ্যে কেন ট্রেইলব্লেজার 119কে ফ্লাই করানো হয়েছিল, তাও আবার এই রুট দিয়েই। উত্তরে এয়ারলাইন্স এজেন্সি জানায় যে এটা শর্ট রুট, আর ফুয়েল কস্ট বাঁচানোর জন্যই এই রুট চুজ করা। ডেভিড এটা শুনে আরও ক্ষেপে যায় এবং বলে যেই $12,000 ফুয়েল কস্ট বাঁচিয়েছ, এখন সেই কস্টই তোমার জরিমানা দিতে যাবে। তারপর ডেভিড একটা প্রাইভেট মার্সিনারি গ্রুপকে রেস্কিউ করার কাজ দেয়। এদিকে দ্বীপটিতে তখন সকাল হয়ে গেছে। টরেন্স আর স্যামুয়েল মিলে ম্যাপ ঘেটে বোঝার চেষ্টা করে যে তারা আসলে ঠিক কোন জায়গায় ল্যান্ড করেছে। এর মধ্যে স্যামুয়েল একটা কথা বলে, সে বলে এখানে ম্যাপে জল নামের একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটা মূলত বিভিন্ন ক্রিমিনাল আর ছোটখাটো টেররিস্ট গ্রুপ চালায়। কোনো সরকার নেই, কোনো পুলিশ নেই। তারা যদি আসলে এই আইল্যান্ডে ল্যান্ড করে তাহলে ব্যাপারটা হবে খাল থেকে বের হয়ে সমুদ্রে পড়ার মতো। এরপর টরেন্স এসে যাত্রীদের জানায় যে তারা যে এখানে ল্যান্ড করেছে এটা এখনও হেডকোয়ার্টার জানে না, আর ফ্লাইটের কোনো রেডিও কাজ করছে না। তাই সে এখান থেকে বের হয়ে আশেপাশে খোঁজ নেবে, কোনোভাবে যদি একটা রেডিও সিগন্যাল পাঠানো যায়। আর টরেন্স আরও বলে যে তাকে এই কাজে সাহায্য করার জন্য রাজি হয়েছে গ্যাসপার। সবাই অবাক হয় কিছুটা, কারণ গ্যাসপার হলো সেই আসামিটা। আসলে গ্যাসপার এই ব্যাপারে কিছুই জানে না। টরেন্স আসলে নিজের বুদ্ধি খাটিয়ে আসামিকে সাধারণ যাত্রীদের থেকে দূরে রাখার জন্য এই কাজটা করেছে। এর কিছুক্ষণ পরেই টরেন্স গ্যাসপারের হ্যান্ডকাপ খুলে দেয়, আর দুজন মিলে কিছু পানির বোতল সাথে নিয়ে হাঁটা শুরু করে। টরেন্স আর গ্যাসপার নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলে। টরেন্স জিজ্ঞেস করে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার ব্যাগে দেখা মিলিটারি নাইফ সম্পর্কেও জিজ্ঞেস করে। তখন গ্যাসপার বলে যে সে ছিল লিজিয়নের সদস্য। লিজিয়ন হলো এক প্রাইভেট সন্ত্রাসী সংগঠন যারা টাকার বিনিময়ে গেরিলা যুদ্ধ, অস্ত্র পাচারের মতো অপরাধগুলো করে। তো একবার একটা অপারেশনে বেশ কিছু শিশু আর নিরপরাধ মানুষ মারা গেলে সেটা দেখে তার বিবেক জেগে ওঠে। সে লিজিয়ন ছেড়ে পালায়, কিন্তু একবার কেউ লিজিয়ন ছেড়ে গেলে তাকে জীবিত থাকতে দেয় না।
তাই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এরপর গ্যাসপার টরেন্সের কাছে জানতে চায় যে সে গ্যাসপারের নাইফ আর পুলিশের পিস্তলটা সাথে এনেছে কিনা। টরেন্স মিথ্যা বলে। এর একটু পরই টরেন্স খেয়াল করে যে গ্যাসপার তার পেছনে নেই। টরেন্স জিনিসটা নর্মালভাবেই নেয়, কারণ কোনো আসামি ছাড়া পেলে সবার আগে পালাবে, এটাই নিয়ম। এরই মধ্যে টরেন্স হাঁটতে হাঁটতে একটা পুরনো টেলিকম পোস্টের কাছে আসে। অফিসটার দেয়ালে গুলির অনেকগুলো গর্ত আর কার্তুজ পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে আসলেই তারা হয়তো ওই আইল্যান্ডটাতেই ক্র্যাশল্যান্ড করেছে। সেখানে অনেক পুরনো যন্ত্রপাতি দেখে সে। একটা নষ্ট টেলিফোনও পায় সে। কোনো মতে টেলিফোনের তারের সংযোগগুলো ঠিক করেই সবার আগে এয়ারলাইন্সে ফোন দেয় সে। ফোন রিং হয়। টরেন্স নিজের পরিচয় দেয়। অপর পাশ থেকে কার্মেন নামের একজন মেয়ে ফোন ধরে। টরেন্স নিজের সিচুয়েশনের কথা বলে এবং তারা কোথায় আছে সেটা জানায় আর দ্রুত রেস্কিউ টিম পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু কার্মেন তার কথা শুনতে পেলেও কোনোভাবেই সেটা বিশ্বাস করে না, কারণ সকাল থেকে বিভিন্ন প্র্যাঙ্ক কল যাচ্ছিল এয়ারক্রাফটের ইমার্জেন্সি নাম্বারে। টরেন্স একটু রাগারাগিও করে। এক পর্যায়ে লাইন ডিসকানেক্টেড হয়ে যায়। টরেন্স বুঝতে পারে যে আর ফোন দিয়ে লাভ নেই, তাই অবশেষে কোনো উপায় না পেয়ে টরেন্স তার মেয়েকে ফোন করে। এতক্ষণ পর বাবার ফোন পেয়ে মেয়ে ডানিলা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু টরেন্স তাকে মাথা ঠান্ডা করতে বলে। তারপর তার মেয়েকে সব বুঝিয়ে বলে এবং সব ইনফরমেশন দিয়ে ট্রেল ব্লেজার কোম্পানিতে পাঠাতে বলে। আর ঠিক এমন সময়ই ক্রিমিনাল দলের একজন এসে টরেন্সের ওপরে আক্রমণ করে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে মারামারি হয়। শেষমেশ টরেন্স ওই ক্রিমিনালটাকে গলা চেপে মেরে ফেলে। জোরে জোরে দম নিতে থাকে টরেন্স। আর ঠিক তখনই সে গুলির দুইটা আওয়াজ পায়। সে বুঝতে পারে সে এখানে একা না, তাই দ্রুত একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই গ্যাসপার রুমে ঢোকে। তার সাথে দুইটা AK-47 আর কিছু ম্যাগাজিন ছিল। টরেন্স যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে বুঝতে পারে যে গ্যাসপারকে সাথে আনাটা তার একটা ভালো ডিসিশন ছিল। পরে গ্যাসপার জানতে চায় যে টরেন্স কোনো রেডিও সিগন্যাল পাঠাতে পেরেছে কিনা। টরেন্স জানায় যে সে তার মেয়েকে রিচ করতে পেরেছে, বাট সে শিওর না যে এটা দিয়ে কাজ হবে কিনা। এরপর টরেন্স আর গ্যাসপার মিলে পোস্ট অফিসটা আরো কিছুক্ষণ ঘুরে দেখে। এরই মধ্যে নিচের একটা রুমে বেশ কিছু ক্যামেরা আর রেকর্ডিং পায়। তার মধ্যে একটা রেকর্ডিং অন করতেই দুজনেই চমকে ওঠে। তারা দেখতে পায় যে এই দ্বীপের সন্ত্রাসীরা বিভিন্ন ফরেনারকে অপহরণ করেছে এবং তাদের দিয়ে মুক্তিপণ আদায়ের ভিডিও করছে। কেউ মুক্তিপণ দিতে না চাইলে তাকে গুলি করে মেরেও ফেলছে। গ্যাসপার আর টরেন্স বুঝতে পারে যে তারা আসলে নিজ থেকে শিকারের ফাঁদে পা দেওয়ার মতো একটা কাজ করেছে। কেননা কোনোভাবে যদি এই ক্রিমিনাল গ্রুপ খোঁজ পায় যে এতগুলো ফরেনার নিয়ে একটা বিমান এখানে ক্র্যাশল্যান্ড করেছে, তাহলে সব যাত্রীকে ওই গ্রুপটা হোস্টেস বানিয়ে মুক্তিপণ দাবি করবে। আর $1 মিলিয়ন মুক্তিপণ আদায়ের এই সুযোগটা কোনোভাবেই ওই সন্ত্রাসীরা হাতছাড়া করবে না। আর সেটাই হয়। সন্ত্রাসী গ্রুপটা ফ্লাইটের ক্র্যাশ ল্যান্ডিং এর বিষয়টা জানতে পারে আর সাথে সাথেই বেশ কয়েকটা গাড়ি নিয়ে সেখানে চলে যায়। এদিকে ফ্লাইটের যাত্রীরা বেশ কয়েকটা গাড়ি তাদের দিকে আসতে দেখে বেশ খুশি হয়ে যায়। ভাবে তাদেরকে রেস্কিউ করার টিম চলে এসেছে। যদিও স্যামুয়েল তাদেরকে শান্ত হবার জন্য বলে, কারণ আসলেই তারা জানে না যে গাড়িতে আসলে কারা আছে। কিন্তু যাত্রীরা স্যামুয়েলের কথা পাত্তা দেয় না। তারা নিজেদের মতো করে গাড়ির দিকে হাত দেখাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে কি ভয়াবহ বিপদের মধ্যে তারা পড়েছে। সন্ত্রাসী গ্রুপটা বন্দুকের নল যাত্রীদের দিকে তাক করে। এরপরে একের পর এক যাত্রীকে তারা জিম্মি করে ফেলে। এরপর স্যামুয়েলের মাথার রিভলভার তাক করে জানতে চায় এই ফ্লাইটের ক্যাপ্টেন কোথায়। স্যামুয়েল জানায় ক্যাপ্টেন সাহায্য জোগাড় করতে বাইরে গেছে। এরপর সন্ত্রাসী গ্রুপের লিডার দাতো জুনমার প্যাসেঞ্জারদের লিস্ট চায় আর সব যাত্রীকে গাড়িতে উঠতে বলে। কিন্তু এটা শুনে একজন মেয়ে যাত্রী ভয় পেয়ে দৌড়াতে শুরু করলে দাতু তাকে গুলি করে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটা। মেয়েটার হাজব্যান্ড এটা দেখে চিল্লাচিল্লি শুরু করে, জোরে কাঁদতে থাকে। এটা দেখে বিরক্ত হয়ে দাতু মেয়েটার হাজব্যান্ডের মাথা বরাবর একটা কোপ মারে। এতে ছেলেটিও মারা যায়। এরপর দুজন সন্ত্রাসীকে পাহারা হিসেবে রেখে বাকি সবাইকে জিম্মি করে নিয়ে যায়। পুরো এই ঘটনাটাই দূর থেকে দেখছিল টরেন্স আর গ্যাসপার। টরেন্স বারবার যেতে চাইলেও গ্যাসপার বুদ্ধি খাটিয়ে আটকে রাখে। এরপর দাতুর সবাইকে নিয়ে চলে গেলে টরেন্স আর গ্যাসপার মিলে পাহারা হিসেবে রেখে যাওয়া ক্রিমিনালদের ওপরে হামলা করে তাদের আটক করে এবং তাদের থেকেই সব ইনফরমেশন নেয় যে দাতু ওই বন্দীদের নিয়ে কোথায় গিয়েছে। এরপর টরেন্স আর গ্যাসপার মিলে ঠিক করে তারা ওই বন্দীদের উদ্ধার করতে যাবে। কিন্তু যাওয়ার আগে টরেন্স বুদ্ধি খাটিয়ে এই পুরো ব্যাপারটা যাত্রীদের যে বন্দী বানানো হয়েছে আর তাদের উদ্ধার করতে টরেন্স আর গ্যাসপার যাচ্ছে সেটা একটা সাদা শার্টে লিখে ককপিটের ভেতরে রেখে দেয়, যাতে করে যদি কোনো রেস্কিউ টিম চলে আসে তারা যেন সহজে তাদের লোকেশন ট্র্যাক করতে পারে। অন্যদিকে টরেন্সের মেয়ে প্রাপ্ত ইনফরমেশনটুকু নিউ ইয়র্কের টরেন্সের বিমান কোম্পানির ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমকে জানাতে সক্ষম হয়। ডেভিডও দেরি করে না, লোকেশনের ডিটেল প্রাইভেট রেস্কিউ টিমকে জানিয়ে দেয়।
কিন্তু তারা খুব দ্রুত বুঝতে পারে এলাকা নো ফ্লাই জোন। স্থানীয় সন্ত্রাসী গ্রুপদের প্রভাবে ওই এলাকাতে রেস্কিউ টিম পাঠালেও তাদেরকে ফেরত আনা পসিবল না। এই জন্য ফিলিপাইন সরকারের সহায়তা দরকার। কিন্তু ফিলিপাইন সরকার জানায় যে তারা কোনো রকম সাহায্য করতে পারবে না। এদিকে টরেন্স আর গ্যাসপার ক্রিমিনাল গ্রুপটার গ্রামে যায় আর সেই জায়গাটা খুঁজে পায় যেখানে যাত্রীসহ সবাইকেই বন্দী হিসেবে রাখা হয়েছে। গ্যাসপার আশেপাশে চোখ রাখে যে কেউ আসছে কিনা, আর টরেন্স রুমে ঢুকে স্যামুয়েল সহ সবাইকে উদ্ধার করে। এরপর রুমের পেছনে থাকা একটা বাসের কাছে নিয়ে যায়। একটু পরে গ্যাসপারও আসে, কিন্তু গ্যাসপার বলে যে এভাবে পালানো পসিবল না, কারণ একটু দূরেই আরো অনেক সন্ত্রাসী পাহারা দিচ্ছে, তারা সংখ্যায় অনেক। গ্যাসপার আর টরেন্স মিলে তাদের সাথে পেরে উঠবে না, সবাই ধরা পড়বে। এই সময় টরেন্স সব যাত্রীদের দিকে তাকায়। এইসব যাত্রীদেরও নিজের পরিবার আছে, সবার আপনজন অপেক্ষা করছে। সবার অনেক পরিকল্পনা ছিল নিউ ইয়ার নিয়ে, আর তাই টরেন্স ঠিক করে যে সে ক্রিমিনাল গ্রুপের কাছে ধরা দিবে। গ্যাসপার নিষেধ করে, কিন্তু টরেন্স নাছোড়বান্দা। সে বলে এর থেকে ভালো কোনো প্ল্যান নেই। টরেন্স যেহেতু একজন ক্যাপ্টেন, তাই তার মুক্তিপণ বেশি হবে, আর এই কারণে ক্রিমিনালরা তাকে জিম্মি করতে চাইবে। আর এই সুযোগেই টরেন্স যখন তাদের ডিস্ট্র্যাক্ট করবে, গ্যাসপার সেই সময় বাস নিয়ে বাকি বন্দীদের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। টরেন্স নিজে গিয়ে দাতুর কাছে ধরা দেয়, বলে যে তারা ভুল করে এখানে ল্যান্ড করেছে, তাকে সহ তার যাত্রীদের যেতে দিতে। এতে দাতু প্রচণ্ড রেগে যায়, টরেন্সের মাথায় গুলি করার নির্দেশ দেয়। টরেন্সও মানসিকভাবে প্রস্তুত হয়, কিন্তু যেই না টরেন্সকে এক ক্রিমিনাল গুলি করতে যাবে, অমনি একটা স্নাইপার শট এসে ক্রিমিনালের মাথায় লাগে। এরপর থেকে চারিদিক থেকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। আসলে উদ্ধার করতে আসা রেস্কিউ টিম টরেন্সের ওই শার্ট দেখেই বুঝতে পারে যে তারা ঠিক কোন জায়গায় আছে, আর এরপরই তাদেরকে উদ্ধার করতে আসে। ব্যাপক গোলাগুলি হয়। স্কিলড রেস্কিউ টিমের গুলিতে অনেক ক্রিমিনালই গুলিবিদ্ধ হয়, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে গ্যাসপার সহ বাকিরা আবার সেই ক্রাশ সাইট যেখানে তাদের ফ্লাইট ল্যান্ড করেছে সেখানে ফিরে আসে। এরই মধ্যে রেস্কিউ টিমের লিডার টরেন্সকে বলে যে তারা রেস্কিউ করতে আসলেও কিভাবে ফেরত যাবে এর কোনো ওয়ে খোলা নেই, আর বাইরে থেকে হেল্প আসতেও 24 ঘন্টার বেশি সময় লাগবে, আর ক্রিমিনাল গ্রুপের সাথে এতক্ষণ যুদ্ধ করেও টিকে থাকা পসিবল না। এসব শুনে টরেন্স ডিসিশন নেয় যে তারা ওই বিমানে করেই এখান থেকে ব্যাক করবে। যাত্রীরা শুনে অবাক হলে টরেন্স বলে যে স্যামুয়েল বিমানের সমস্যাগুলো অনেকটাই ঠিক করে দিয়েছে। এরপরই তারা বিমানের কাছে চলে আসে। যাত্রীরা দ্রুত বিমানে উঠে পড়ে, কিন্তু ক্রিমিনাল গ্রুপ সেখানেও চলে আসে। এখানে গ্যাসপার সহ রেস্কিউ টিমের সাথে ক্রিমিনাল গ্রুপটার বেশ গোলাগুলি হয়, কিন্তু রেস্কিউ টিমের স্নাইপারের কারণে ক্রিমিনালদের কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারছিল না। এরই মধ্যে টরেন্স আর স্যামুয়েল মিলে বিমানটা চালু করে। তারা হেডকোয়ার্টারের কাছে জানতে চায় যে আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখানে তারা ল্যান্ড করতে পারবে। ত্রুটিপূর্ণ বিমান হওয়ায় হেডকোয়ার্টার প্রথমে অনুমতি দিতে চায় না, কিন্তু ডেভিড বলে তোমরা যেখানেই চাও ওখানেই ল্যান্ড করতে পারবা। সব অনুমতি দেওয়া হলো। ফ্লাইটটা টেক অফের জন্য প্রস্তুতি নিতে থাকে। তখনও গ্যাসপার এবং রেস্কিউ টিমের সাথে ক্রিমিনাল গ্রুপের লড়াই চলছিল। টরেন্স আগেই রেস্কিউ টিমকে বলে দিয়েছিল যে সিগন্যাল দেওয়ার সাথে সাথে তারা যেন এক এক করে বিমানে ওঠা শুরু করে। তারা সেটাই করে, কিন্তু রেস্কিউ টিমকে অবাক করে দিয়ে গ্যাসপার বিমানে না উঠে পেছনে যাওয়া শুরু করে। আসলে গ্যাসপার আগেই বলে দিয়েছিল যে সে এই ফ্লাইটে উঠবে না। টরেন্সও রাজি ছিল, কারণ গ্যাসপার দাগি আসামি ছিল। সে যদি বিমানে ওঠে তাহলে বিমান থেকে নামার পরে সে পুলিশের হাতে গ্রেপ্তার হবে, তাই সে মুক্ত জীবনকে বেছে নিয়েছে। একে একে রেস্কিউ টিমের সবাই বিমানে উঠে পড়ে। বিমানটা টেক অফের প্রস্তুতি নিতে থাকে, কিন্তু যেই না বিমানটা টেক অফ করবে অমনি রানওয়েতে ক্রিমিনাল লিডার দাতু এসে একটা রকেট লঞ্চার তাক করে। ওই সময় কোথা থেকে গ্যাসপারও এসে দাতুর উপর গুলি চালাতে শুরু করে, যার কারণে এবারও গ্যাসপারের কারণে টরেন্স ও বিমানের বাকি সবাই রক্ষা পায়। শেষমেশ বিমানটা ঠিকমতোই টেক অফ করে, কিন্তু এরই মধ্যে আবার বিমানের রাইট ইঞ্জিন অফ হয়ে যায়। তার উপর আবার ফুয়েল কম, আর বিমানের মেইন ডোরও লাগানো যাচ্ছে না, যে কারণে চাইলেও বিমানটা উঁচু জায়গা দিয়ে ফ্লাই করতে পারবে না। এদিকে হেডকোয়ার্টার বারবার উঁচু জায়গা দিয়ে ফ্লাই করতে বলে। টরেন্স এসব শুনে রেগে যায়। সে বলে জাস্ট ল্যান্ড করা যাবে এমন একটা লোকেশন খুঁজে দিতে। শেষমেশ টরেন্সকে বলা হয় যে 50 মাইল সাউথে গেলেই সিএসি আইল্যান্ড আছে, সেখানে তারা ল্যান্ড করতে পারবে। শেষমেশ অনেক কষ্ট করে টরেন্স সিএসি আইল্যান্ডে বিমান ল্যান্ড করাতে সক্ষম হয়। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। কোনো কোনো যাত্রী খুশিতে হাসতে শুরু করে। ককপিটে থাকা টরেন্স আর স্যামুয়েল ইমোশনাল হয়ে পড়ে। স্যামুয়েল খেয়াল করে টরেন্সের বাম পায়ে গুলির চিহ্ন, কিন্তু টরেন্স বলে যে সে সামলে নেবে। একটু পরেই লোকাল পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে চলে আসে। একে একে সব যাত্রীকে বিমান থেকে বের করা হয়। টরেন্সও বের হয়। বিমানের সিঁড়িতে বসে সে ড্যানিলাকে ফোন দেয় এবং বলে আমি আসলেই মেবি লেট করে ফেললাম,
আর এখানেই শেষ হয় প্লেন মুভির গল্পটা। দর্শক, বিপদ একা আসুক আর দল বেঁধে আসুক, আমাদের একমাত্র কাজ হলো মাথা ঠান্ডা রেখে সেটার মোকাবেলা করা। তাহলে যে কোনো বিপদই আমরা কাটিয়ে উঠতে পারবো। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমন আরো গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।